গুগল থেকে ফার্স্টে সার্চ দিয়েছি ডাউনলোড কোডিগনেটর, coordinator.com-এ ডাউনলোড সেকশনে আসছে, এখান থেকে আমরা ডাউনলোড করব কোডিগনেটর 3। ওকে, এখানে লেখা আছে কোডিগনেটর 3.0.3 is the current version of this framework. This has been a number of reference since version 2x. Notify the database session handling and encryption. Development of this version is ongoing. জিনিস খেয়াল করেন, এই ভার্সনের ডেভেলপমেন্ট অনগোয়িং আছে। ঠিক আছে, সো আমরা এটা ইউজ করতে পারি, সমস্যা নেই। ডাউনলোড করবেন দিস সেকশন থেকে, ডাউনলোড কোডিগনেটর 3। 3.0.3 জিপ, সেটাকে আমরা ডাউনলোড করে রাখি। হ্যাঁ, 3.0.3 এটা আমরা ডাউনলোড করে রাখি। জাস্ট ডাউনলোড হয়ে থাক, আমার পরে কিছুক্ষণ পরে আরও কয়েকজন অনুপস্থিত আছে, শুরুটা থেকে যদি তারা ধরতে না পারে পুরো ক্লাস কিছু বুঝবে না। ওকে, 3জন রেগুলার স্টুডেন্ট আছে, আমি আর কিছুক্ষণ ওয়েট করব। পেছনের ওই মেশিনটাই চলে যাবে। হুম,
ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আমি গতদিন বলেছিলাম না, মিড লেভেল থেকে মানে স্মল থেকে মিড লেভেল বা যে কোনো ধরনের প্রজেক্টেও এটাকে ইউজ করা যায়। এই কারণে বলা হচ্ছে যে স্মল ফুটপ্রিন্ট, যে কোনো ধরনের সাইটের জন্য এটাকে ইউজ করা যায়। আসছেন না? মোটামুটি চলে আসে সবাই। ইয়ে কোথায়? পাশের জন্য ওর নাম কি? প্রশান্ত কোথায়? আচ্ছা, আমার কোঅর্ডিনেটর ডাউনলোড করেছি। এখন এই ডাউনলোডেড কোঅর্ডিনেটরে ইনস্টলেশনের কাজ করব। আমরা যদি দেখি যে আমি এটা ডাউনলোড করেছি আমাদের ফোল্ডার ডাউনলোডস এর মধ্যে। এখানে একটা ফোল্ডার আপনারা পাবেন, এই যে কোঅর্ডিনেটর 3.0.3। তো এই যে ভার্সনটা, এই ভার্সনটা একেবারেই লেটেস্ট, আর এই ভার্সনটা এখনও ডেভেলপমেন্ট স্টেজে আছে। আমরা যখন এই ভার্সন নিয়ে কাজ শুরু করব, এই ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ শুরু করব, প্রথমেই কিছু বেসিক কনফিগারেশনের প্রয়োজন আছে। ফ্রেমওয়ার্ক এ কাজ শুরু করার জন্য বেসিক কিছু কনফিগারেশনাল জব করতে হয় আমাদের, সেটাকেই আমরা বলি ইনস্টলেশন। ওকে, কিছু বেসিক কাজ করা বলতে আমরা ফ্রেমওয়ার্কটার বাই ডিফল্ট অবস্থাকে চেঞ্জ করে আমরা আমাদের প্রয়োজনীয় মুডে নিয়ে আসব। সামথিং লাইক যে আমি যখন কোনো একটা জায়গাতে ঘোরার জন্য যাচ্ছি, আমার যা যা প্রয়োজনীয় উপকরণ দরকার সেটা আমরা নিয়ে নিচ্ছি, রাইট? আমি ট্যুরে যাচ্ছি কোথাও, আমার যা যা লাগবে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, তাই না? পাসপোর্টটা, ওয়ালেটটা, মোবাইলটা, সেগুলো একেবারেই কাছে রাখছি, খুব র্যান্ডম অ্যাক্সেস যেন করা যায়। ঠিক তেমন আমরা যখন কোনো একটা প্রজেক্ট শুরু করতে যাব, কিছু লাইব্রেরিজ, কিছু ক্লাস খুব ফ্রিকোয়েন্টলি প্রয়োজন পড়বে। হতে পারে ডেটাবেজের কানেকশনটা আমাকে করতে হচ্ছে, আমাকে সেশন ডেটাবেজ হ্যান্ডেল করতে হচ্ছে, কিছু কনফিগারেশনাল রুলস আমাকে বলে দিতে হচ্ছে, ডেটাবেজের কানেকশনটা আমাকে দিয়ে দিতে হচ্ছে। এই যে কাজগুলো, সেটাকে আমরা বলছি কি ইনস্টলেশন। এর ভেতরে কিছু ফোল্ডার আছে, কিছু ফাইল আছে। জিপ ফাইলটার মধ্যে আপনারা এই জিপ ফাইলটা রিজার্ভ করবেন, বাট যখনই আমি বলবো যে একটা ফ্রেশ কোঅর্ডিনেটর ইনস্টল করেন, তখনই এই জিপ থেকে কোডটা নিয়ে আনজিপ করে কোডটা নিয়ে ওটার উপরে আপনারা কাজ শুরু করবেন। আমি যখন একেবারে ফার্স্ট টাইমের জন্য কোঅর্ডিনেটর শুরু করতে যাচ্ছি, তখন কিন্তু এই জিপ ফাইল থেকেই আমরা কোডগুলো নিয়ে নিব এবং একটা প্রজেক্ট দিয়েই শুরু করব। তার মানে ফ্রেমওয়ার্কের মধ্যে আলাদা আলাদা করে এক্সাম্পল এক্সিকিউট করার কোনো কিছু নেই। আমরা একেবারে র প্রসেসে ক্রুডিং দেখেছি, তাই না? র প্রসেসে আমরা ডেটাবেজে ইনসার্ট, আপডেট, সিলেক্ট, ডিলিট দেখেছি। এখন আস্তে আস্তে করে প্রজেক্টের কনসেপ্টে চলে যাব। আমাদের জন্য আজকে ডিজাইনও লাগবে। আপনারা হোপফুলি আপনারা ডিজাইন করে এনেছেন, ব্লগের ডিজাইন। আমি যেটা দিয়ে শুরু করতে যাচ্ছে একদম র কোড আর কি, সো এই কোডটা কীভাবে প্রজেক্ট আকারে আমরা শুরু করতে পারি তাই স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। আপনারা ফার্স্টে একটু দেখেন, তারপরে হয়তো করেন, রাইট? করার জন্য আমি কিন্তু সময় দিব এবং স্লোই যাব। সো কোঅর্ডিনেটর 3.0.3 এটাকে ফার্স্টে আমি আনজিপ করে নিচ্ছি। হ্যাঁ, আমি নিচ্ছি আস্তে আস্তে। আমি জাস্ট যেখানেই আমি ডাউনলোড করে রাখি না, আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে ডাউনলোড হয়েছে, সেটাকে আমি ওখানেই এক্সট্রাক্ট করে নিচ্ছি। পরে আমরা আমাদের htdocs-এ নিয়ে আসবো। সো একটু চেক করি আমরা আমাদের কোঅর্ডিনেটরটা পেয়েছি কিনা।
এই যে কোডিনেটর 3.0.3 চলে আসছে। কোডিনেটর ফোল্ডারের ভিতরে ফোল্ডার তৈরি হয়েছে, কিন্তু মূল ফাইল হচ্ছে এইগুলো, রাইট? সো ফোল্ডারের ভিতরে ফোল্ডার হলেও আমি এই যে ফোল্ডারটাকে রিনেম করছি, ফোল্ডারটার নাম দিচ্ছি ব্লগ ব্যাচ 14। হ্যাঁ, ভেতরের ফোল্ডারটার নাম চেঞ্জ করেছি। আমার বাইরেরটা কি আগের মতোই আছে, আমি ভেতরের যে ফোল্ডারটা তার নাম চেঞ্জ করেছি ব্লগ ব্যাচ 14। আর এই ফোল্ডারটাকে এখন আমরা কপি করব, কপি করে আমাদের যে ড্রাইভটা, আমরা কোন ড্রাইভ ইউজ করি, ডি ড্রাইভ না, ডি জ্যাম্পের মধ্যে htdocs-এ আমরা আমাদের প্রজেক্টটাকে পেস্ট করে দিব ব্লগ ব্যাচ 14 নামে। ঠিক আছে, আমরা তাহলে কোডটা কোথায় এনে রাখলাম, আমাদের সার্ভারে htdocs-এর মধ্যে, কারণ আমাদের সকল কোডগুলো রান করে কোথা থেকে, সার্ভার থেকে না। আচ্ছা, সো আমার অ্যাপাচি মাইস্কুয়েলটা রান করে নেই। আমি অ্যাপাচি মাইস্কুয়েলটা রান করে নিয়েছি। এবার যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি আমরা লোকাল হোস্ট লিখি, আমাদের যে ফোল্ডারটা ব্লগ ব্যাচ 14 সেটা কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? ব্লগ ব্যাচ 14টা কিন্তু দেখা যাচ্ছে, এক্স্যাক্টলি এরকমই একটা পেজ আসবে। আপনাদের সবার আসছে কিনা একটু দেখেন। লোকাল হোস্টের পর ব্লগ ব্যাচ 14 এর উপর ক্লিক করলে এই পেজটা আসবে। সজীব একটু খেয়াল করেন, ডাউনলোড করতে হবে কোডিনেটরটা। ভেতরে ফোল্ডারটা নিয়েছে। জাস্ট ওয়েলকাম টু কোডিনেটরের এই পেজটা আসে কিনা দেখেন। হুম, সবার আসছে পেছনে? আপনাদের দুজনের আসছে, আপনাদের দুজনের আসছে, আপনাদের দুজনের, আপনার আসে নাই? আচ্ছা,
আচ্ছা, আমরা যেটা এসেছে ওই প্রজেক্টটাকে এখন নেটবিনসে নিয়ে নিব। ওপেন প্রজেক্টে যাব আর কি, নিউ প্রজেক্টে যাব, নিউ প্রজেক্ট নিব, নিউ প্রজেক্ট। ও নেটবিনসটা প্রিপেয়ার হচ্ছে, প্রজেক্ট অনেক আছে তো লোড হতে সময় নিচ্ছে। আমি এখনো অ্যাড করি না, আমি অ্যাড করছি। হ্যাঁ, দেখেন আমি যে ফোল্ডারটা htdocs এ রেখেছিলাম ব্লক ব্যাচ 14, এটা এখন নিউ প্রজেক্ট আকারে অ্যাড করে নিব। ওকে, নিউ প্রজেক্ট আকারে পিএসপি অ্যাপ্লিকেশন, নেক্সট ব্রাউজ করে আমি দেখিয়ে দেবো আমার ওই ফোল্ডার অ্যাড্রেসটা আমার কোন ড্রাইভে আছে, ডি ড্রাইভে, জ্যাম্পের মধ্যে htdocs, দেন ব্লক ব্যাচ 14, তারপরে এই নামটা কপি করে প্রজেক্ট নেম লোকেশনে পেস্ট করে দিব। সেম নেম, ফোল্ডার নেম এবং প্রজেক্ট নেম কি আমার সেম, প্রজেক্ট এবং ফোল্ডার নেম সেম, সো ফিনিশ। আচ্ছা, আমার প্রজেক্টটা চলে আসছে। নাও আমরা একটু দেখি যে এখানে কি কি আছে। সবাই একটু খেয়াল করেন, আমি কিছু বিষয় বলবো, আগে দেখবেন পরে করেন। সো আমি ব্লক প্রজেক্টটা যদি সোর্স কোডে যাই, আমি যদি প্রপার্টিসে যাই, টোটাল সাইজ 10.4 মেগাবাইট, তার মানে আমার টোটাল ফ্রেমওয়ার্কের সাইজ কত, 10.4 মেগাবাইট। এখানে কন্টেইনস আছে 449টা ফাইল আছে, আর ফোল্ডার আছে 63 ফোল্ডার। সো এখানে যে ফাইলগুলো আছে, এক্সিস্টিং যে ফাইলগুলো আছে, সেগুলোর ওপরে হাত ঘোরানোর আমাদের কোনো দরকার নেই। বা যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলোর ওপরেও কোনো চেঞ্জ আনার আমার কোনো দরকার নেই। যদি আমি আনি বা কোনো ফাইল ডিলিট করি অথবা ফোল্ডারের নাম চেঞ্জ করি, পুরো ফ্রেমওয়ার্কই অ্যাবনর্মাল বিহেভিয়ার শো করবে। তার মানে আমাদের যে 449টা ফাইল আছে, সে ফাইল ছাড়া আমরা যে প্রজেক্ট করব তার জন্য আলাদা আলাদা ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তার যে ফাইল ফোল্ডার আছে যেভাবে আছে আমরা তাকে সেভাবেই রাখবো, একটু এদিক সেদিক করব না, করলেই অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, তাই না? ফ্রেমওয়ার্কটা অ্যাবনর্মাল হয়ে যেতে পারে।
এখন ফুল সাইজ হচ্ছে 10.4 MB। সো এরপরে মেইনলি আমার ফ্রেমওয়ার্কটা তিনটা সেগমেন্ট আছে এখানে ফ্রেমওয়ার্কের। এই ফোল্ডারটা এসেছে তো নেটবিনসের জন্য, তাই না? এই ফোল্ডারটা কি নেটবিনসের জন্য না? এটা কি ফ্রেমওয়ার্কের অংশ? ফ্রেমওয়ার্কের অংশ না, ফ্রেমওয়ার্কের অংশ হচ্ছে অ্যাপ্লিকেশন, সিস্টেম, ইউজার গাইড। এই তিনটা ফোল্ডার হচ্ছে আমার ফ্রেমওয়ার্কের অংশ। সো এখন আমার অ্যাপ্লিকেশন, সিস্টেম আর ইউজার গাইড বিষয়টা কি? একটা জিনিস খেয়াল করেন, আমি যদি ইউজার গাইডে প্রপার্টিসে যাই, সে নিজেই কত 8.63, তার মানে আমার পুরো ফ্রেমওয়ার্কটা অনলি 2 মেগাবাইট or less than 2 মেগাবাইট। বাকিটা কি ইউজার গাইড বলতে বোঝাচ্ছি টিউটোরিয়াল। সো কোডিগনেটর ফ্রেমওয়ার্কের বেস্ট টিউটোরিয়াল কি? তার ইউজার গাইড, এবং ইউজার গাইডটা যারা ডেভেলপ করেছে তারাই লিখেছে, ঠিক আছে? যারা ডেভেলপ করেছে তারাই ইউজার গাইডটা লিখেছে। তার চেয়ে বেটার ইউজার গাইড আপনি আর কোথাও পাবেন না, বা রিসোর্স অন্য কোথাও আপনি পাবেন না। আমাদের ইউজার গাইড হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের ভিডিও টিউটোরিয়াল যেটা আমরা শিখছি, আর দুই হচ্ছে আমাদের প্রজেক্টের সাথে যেটা আছে ইউজার গাইড, সেটা আমরা দেখবো যেন যখনই কোনো লাইব্রেরি ইউজ করতে যাব, যখনই কোনো অ্যাক্টিভ রেকর্ডস বা কোয়েরি বিল্ডার ইউজ করতে যাব, অলওয়েজ ইউজার গাইডে দেখে দেখে সেটা আমরা ইউজ করব। কিভাবে ইউজ করতে হবে সেটা সুন্দর করে ওখানে লেখা আছে উইথ এক্সাম্পল। বুঝাতে পেরেছি? ওকে নাও। সো ইউজার গাইডটা নর্মালি যেটা করা হয়, যখন এটাকে লাইভে আপলোড করা হয় তখন ইউজার গাইডটা বাদ দিয়ে দেওয়া হয় সাইজটা কমানোর জন্য। আমার লাইভে চলে গেলে তো ইউজার গাইডের দরকার নেই, আছে একেবারেই দরকার নেই। আচ্ছা, তাহলে মূল যে ফোল্ডারটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, যেখানে আমাদের কাজ করতে হবে। আর ফ্রেমওয়ার্ক যে ফোল্ডারের মাধ্যমে নিজেকে ধরে রাখবে সে হচ্ছে সিস্টেম। তো সিস্টেমের মধ্যে নাম্বার অফ ফোল্ডার্স আছে, কোড, ডেটাবেস, ফন্ট, হেল্পার, ল্যাঙ্গুয়েজ, লাইব্রেরিজ। সো লাস্ট ডেতে আমি যখন ফ্রেমওয়ার্কের উপরে কিছু কথাবার্তা বলছিলাম তখন বলেছিলাম যে কিছু ফোল্ডার এবং ফাইলের কম্বিনেশন, যেখানে আমাকে কোড করতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে এবং একটা নির্দিষ্ট ডিজাইন প্যাটার্ন মেনে, এবং ডিজাইন প্যাটার্নটা কি MVC। বোঝা যাচ্ছে? সো MVC কে ইমপ্লিমেন্ট করার জন্য বা MVC তে কাজ করানোর জন্য ব্যাকগ্রাউন্ড যে যে রিসোর্স দরকার, যে স্ট্রাকচার দরকার, সবই করা আছে কার মধ্যে? এই সিস্টেমের মধ্যে। আমি বলেছিলাম যে ফ্রেমওয়ার্ক আমাকে কিছু বিষয়ে মানে কিছু কাজ করে হেল্প করবে, কিছু কাজ দিয়ে হেল্প করবে। সেই কাজগুলো করা আছে লাইব্রেরিজ এবং হেল্পার্সের মধ্যে। সো নাম্বার অফ লাইব্রেরিজ আছে, লাইব্রেরিজগুলোকে আমরা নর্মালি বলে থাকি ক্লাস। নাম্বার অফ কমপ্লিট ক্লাস আছে এখানে আমরা লাইব্রেরি হিসেবে বলছি। আর বেশ কিছু ফাইল আছে হেল্পার্সের মধ্যে, যেখানে নাম্বার অফ ফাংশনের ডেফিনেশন আছে, যেগুলো সবই কি ফ্রেমওয়ার্কের বিল্ট ইন ফাংশন বলা হবে। সো এখানে দুই ধরনের বিল্ট ইন ফাংশন আছে, এক হচ্ছে PHP বিল্ট ইন, আরেকটা কি ফ্রেমওয়ার্ক বিল্ট ইন। ফ্রেমওয়ার্কের বিল্ট ইন ফাংশনগুলো কোথায় আছে? লাইব্রেরিসে, সরি হেল্পার্সে। আর বিল্ট ইন ক্লাস আছে কোথায়? লাইব্রেরিসের মধ্যে। এখন কোরের মধ্যে কি আছে? কোরের মধ্যে আছে ফ্রেমওয়ার্ক রিলেটেড যত মেকানিজম, ফ্রেমওয়ার্কের যত সিনটেক্স বা তার রুলস, সবই বলা আছে কার মধ্যে? সিস্টেম কোরের মধ্যে। কোডিগনেটর ফ্রেমওয়ার্কে একটা কোয়েরি বিল্ডার আছে, যে ধরনের কোয়েরি লিখলে আমি আমার প্রজেক্টকে যে কোনো ডেটাবেস সার্ভারের সাথে ইন্টিগ্রেট করে কাজ করাতে পারি। এটাকে নর্মালি বলা হয় অ্যাক্টিভ রেকর্ডস কোয়েরি। আর এই কোয়েরি সিনটেক্সটা লেখা আছে বা কোয়েরি সিনটেক্সটা ম্যানেজ বা মেনটেন করা আছে ডেটাবেস ফোল্ডারের মধ্যে। সো কোরের পরে কি একটা ডেটাবেস ফোল্ডার দেখতে পাচ্ছেন না? সেখানে এই ছিল মেজর ইস্যু যেটা সিস্টেমের মধ্যে আছে। আর এবার যদি আমরা অ্যাপ্লিকেশনে যাই, অ্যাপ্লিকেশনের মধ্যে নাম্বার অফ ফোল্ডার দেখতে পাচ্ছি। তার মধ্যে আমাদের চোখে আসছে তিনটা ফোল্ডার, কন্ট্রোলার, মডেল, ভিউ। মডেল, ভিউজ, আর কন্ট্রোলার। আমরা বলছিলাম না ডিজাইন প্যাটার্ন MVC। সো কি মডেল, কি কন্ট্রোলার, আর হচ্ছে আমার ভিউ।
যদি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আমরা যে একটা পেজ দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি একটা ভিউ। এটা কি একটা ভিউ, এর বিহাইন্ডে আছে কি কন্ট্রোলার এবং মডেল। সো ভিউ গুলো মূলত হয়ে থাকে পিএসপি ফাইল। ভিউ গুলো হবে পিএসপি ফাইল, যেখানে থাকবে কি HTML PHP কোড, যে ফাইলগুলো অ্যাকচুয়ালি আমার ইন্টারফেসের জন্য কাজ করবে, যে ফাইলগুলোর ভেতরে আমার PHP কোড এসে স্ক্রিপ্ট হবে। আর মূল লজিকটা ইমপ্লিমেন্ট হবে কোথায়? কন্ট্রোলার এবং মডেলে। কন্ট্রোলারও একটা ক্লাস, মডেলও একটা ক্লাস। মডেল ক্লাসটা মূলত থাকে ডেটাবেজের কাছাকাছি, ডেটাবেজ রিলেটেড কাজগুলো করে থাকে। ডেটাবেজের কোয়েরি এক্সিকিউশন এবং ডাটা রিটার্ন, কোয়েরি এক্সিকিউশন, ডাটা ইনসার্ট, ওকে, সব কাজগুলো করে কে? মডেল ক্লাস। আর রিলেশন এস্টাবলিশ করে কন্ট্রোলারের সাথে, সরি মডেলের সাথে ভিউ, অথবা ভিউ এর সঙ্গে মডেলের রিলেশন এস্টাবলিশ করছে কে? কন্ট্রোলার। আমরা যখনই কোনো একটা পেজ লোড করব, ইউআরএল এ অলওয়েজ থাকবে কন্ট্রোলারের নাম, কখনোই ভিউ এর নাম ইউআরএল এ আসে না। আমরা নরমালি র কোড যখন করছিলাম তখন কি অলওয়েজ কি আসছিল? আমাদের স্পেসিফিক ফাইলগুলোর নাম ইউআরএল এ চলে যাচ্ছিল, রাইট? বাট এখন ইউআরএল এ যাবে কি এই ক্লাসের নাম, ক্লাসের ফাংশনের নাম, বাট লোড হবে কি ভিতরকার একটা ভিউ ফাইল। তো কোন পেজ লোড হচ্ছে কারো জানার স্কোপ এখানে নেই। আর আমার ইউআরএল কি হচ্ছে সেটা এখন টোটালি আমার উপরে নির্ভর করছে। সো আমি ইউআরএল বানাচ্ছি একরকম, পেজ লোড করছি ভিন্ন আরেক রকম, রাইট? সো ওই পেজ যদি ডেটাবেজ অ্যাক্সেস করতে চাই, সো কন্ট্রোলার যাবে কার কাছে? মডেলের কাছে। মডেল যাবে কোথায়? ডেটাবেজে। সো সে ডাটা শো করবে কার কাছে? কন্ট্রোলার। কন্ট্রোলার ডাটা শো করবে কার কাছে? ভিউ এর কাছে। সো আমরা যখন প্রথমের দিকে শিখবো যে কন্ট্রোলার ভিউ, একটা পেজ থেকে আরেকটা পেজ যখন লোড করব, পেজ লোডিং এর ক্ষেত্রে আমরা ইউজ করব কাকে? কন্ট্রোলারের ক্লাসের ফাংশনকে, রাইট? সো এখানে সবকিছু ফাংশন বেস, একটা লাইনও ফাংশনের বাইরে লেখা যাবে না যখন আমি ক্লাসের মধ্যে আছি কন্ট্রোলার ক্লাসে অথবা মডেল ক্লাসে। বাট ভিউ যখন আসবে তখন এর ভেতরে, পেজের ভেতরে আমার PHP স্ক্রিপ্ট করতে হবে, মানে PHP তে ডাটা পাঠিয়ে ওই ডাটাগুলো এক্সিকিউট করতে হবে। আপনি লাইক এখানে কোনো একটা ডাটা প্রিন্ট করতে চাচ্ছেন, একটা গ্রিড প্রিন্ট করতে চাচ্ছেন, ডাটা গ্রিড, ওকে, অথবা কোনো একজন ইনফরমেশন, কারণ টোটাল ইনফরমেশন আপনি ডিসপ্লে করাতে চাচ্ছেন, সেগুলো HTML এর মধ্যে কি হবে? এমবেড হবে অথবা স্ক্রিপ্ট হবে। সো ভিউ ফাইল হচ্ছে স্পেসিফিক ফাইল যা থাকবে অ্যাপ্লিকেশনের ভিউ ফোল্ডারের মধ্যে। অ্যাপ্লিকেশনের মধ্যে দেখেন ভিউজ নামে একটা ফোল্ডার আছে, অ্যাপ্লিকেশনের ভিতরে কন্ট্রোলারস নামে একটা ফোল্ডার আছে যার ভিতরে থাকবে আমাদের সকল কন্ট্রোলার গুলো, আর অ্যাপ্লিকেশনের ভিতরে মডেল নামে একটা ফোল্ডার আছে যার ভিতরে থাকবে আমাদের সকল মডেল ক্লাসগুলো। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাস ছাড়া অন্য কোনো ওয়ে নেই লজিক ইমপ্লিমেন্ট করার অথবা কোনো টাস্ক সম্পন্ন করার। আমাকে কোনো টাস্ক সম্পন্ন করতে গেলে ফাংশন দিয়েই সম্পন্ন করতে হবে, আর ফাংশনগুলো রাখবো কার মধ্যে? কন্ট্রোলার ক্লাসে অথবা মডেল ক্লাসে, রাইট? যখন কোনো প্রজেক্ট করা হয় ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হয়, প্রত্যেকটা অংশের জন্য এক্সিকিউট হয় একটা করে ক্লাস। সো ফ্রেমওয়ার্কেও যখন আমরা কাজ করতে যাব দেখবেন যেন আমাদের ক্লাস ছাড়া অন্য কোনো ওয়ে নেই। লাইক আমি ফ্রন্ট এন্ডের কাজ করছি তার জন্য একটা ক্লাস, আমি লগ ইন রিলেটেড কাজ করছি তার জন্য একটা ক্লাস, লগ ইন হয়ে গেছে সুপার অ্যাডমিনে গিয়েছি তার জন্য আরেকটা ক্লাস। আলাদা আলাদা ক্লাস নিয়ে আমাকে কাজ করতে হবে। যখনই কোনো একটা কন্ট্রোলার ক্লাস তৈরি করবো আমাদের আরেকটা মডেল ক্লাস তৈরি করতে হবে, তার জন্য রিলেটেড একটা মডেল ক্লাস তৈরি করতে হবে। কারণ আমার যদি কন্ট্রোলার বলে যে আমি রেজিস্ট্রেশন করছি, সেই ডাটাটা তুমি ডেটাবেজে রাখো, ওই কন্ট্রোলারের মডেলের মাধ্যমে আমি ডেটাবেজে আসবো। আমি বুঝতে পেরেছি? আমি লগ ইন করতে যাচ্ছি, সো লগ ইন জন্য একটা কন্ট্রোলার থাকবে, সেই কন্ট্রোলারের ডেটাবেজ রিলেটেড লগ ইন চেকের ফাংশনটা হবে কোথায়? ওই লগ ইন মডেলে। তার মানে আমার যদি হয় এ কন্ট্রোলার তাহলে হবে কি এ মডেল, যদি হয় বি কন্ট্রোলার তাহলে হবে কি বি মডেল। সো প্রত্যেকটা কন্ট্রোলারের জন্য আলাদা আলাদা মডেল আমাকে ক্রিয়েট করতে হবে। বুঝা যাচ্ছে? সকল ফাংশন থাকবে কন্ট্রোলারে, ডেটাবেস কোয়েরিগুলো লেখা হবে মডেলে। রিলেশন করবে কি? ডাটা যখন মডেল থ্রো করবে কার কাছে আগে দেবে? কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার পাঠাবে কার কাছে? ভিউ এর কাছে। সো এমভিসি তে আমরা যদি এই সিম্পল লুপটা বুঝতে পারি যে কোনটা ভি, কোনটা সি, কোনটা এম এবং কোথা থেকে ডাটা কোথায় যাচ্ছে, তাহলে অনেকখানি আমরা এগিয়ে যেতে পারবো এবং যে কোনো ধরনের কাজ আমরা করতে পারবো।
সো এর মধ্যে অবশ্যই আমাদের মনে রাখতে হবে কন্ট্রোলার কি একটা ক্লাস, মডেল কি একটা ক্লাস, ভিউ কি ফাইল। ওকে, সো আমাদের সামনে যে পেজটা এসেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভিউ ফাইল, বাট এই পেজটাকে লোড করেছে কোন একটা ক্লাস, এই যে এখানে বলা আছে the corresponding controller of this page is found at the controller কি application controllers welcome। তো তার মানে কন্ট্রোলারটা হচ্ছে কি আমার ওয়েলকাম, আর যে পেজটা লোড হচ্ছে সেটা অ্যাপ্লিকেশন ভিউজ এর ওয়েলকাম মেসেজ। এই পেজটা হচ্ছে ওয়েলকাম মেসেজ যেটা ভিউ এর মধ্যে আছে, আর এই পেজটাকে লোড করে দিয়েছে একটা কন্ট্রোলার যেটা আছে অ্যাপ্লিকেশনের কন্ট্রোলারস ফোল্ডারে welcome.php নাম। বুঝা যাচ্ছে? তার মানে একটা কন্ট্রোলারের ফাংশনের মাধ্যমে আমরা এই পেজটাকে দেখতে পাচ্ছি, বাট কন্ট্রোলার পর্যন্ত আমরা কিভাবে আসলাম, কন্ট্রোলার পর্যন্ত আসতে গেলে আমার কি কি চেঞ্জ করা দরকার, সেগুলোই অ্যাকচুয়ালি আমাদের ইনস্টলেশনের জন্য টার্গেট। ওই জায়গাগুলো আমরা এখন নিজেরা দেখে নেওয়ার চেষ্টা করবো যে কোন কোন জায়গাগুলো আমরা চেঞ্জ করব। ওকে, বাট এটা একটু আমরা দেখে নেই এই জায়গাটা। ইউজার গাইড যদি দেই, সুন্দর একটা ডকুমেন্টেশন চলে আসে, ওয়েলকাম টু কোডিগনেটর, ইনস্টলেশন ইনস্ট্রাকশন, কোডিগনেটর ওভারভিউ, টিউটোরিয়ালস। আমরা এটা একটু রিভিউ করার চেষ্টা করি কিছুক্ষণ সময়। ইনস্টলেশনের শুরুতে আমরা যখন নেটবিনস এটাকে অ্যাড করে দিয়েছি, আমরা শুরুতেই চলে যাব, সবাই একটু খেয়াল করেন অ্যাপ্লিকেশনের কনফিগ, এর মধ্যে কয়েকটা ফাইলে আমাদের কাজ করতে হবে। যদিও আমরা যখন লোড করেছি, আমরা যখন আমাদের প্রজেক্টের উপরে ক্লিক করেছি, এই পেজটা আসার আগে কনফিগের মধ্যে যতগুলো ফাইল আছে সব রান করেছে, তারপরে আমাদের ওই পেজটা এসেছে, রাইট? তার মানে এই জায়গাটা হচ্ছে কনফিগারেশনাল। আমি যে কনফিগারেশন এখানে দিয়ে রাখবো, আমার প্রজেক্ট সেই ওভারহেড নিয়েই রান করবে। অটোলোড, যেখানে আমরা কিছু রিসোর্স আপলোড করে রাখবো বা দিয়ে রাখবো যেটা আমার ওভারহেড হিসেবে থাকবে, আমি যখন প্রজেক্ট রান করাবো সেগুলো অটোমেটিক ডিক্লেয়ার্ড বা কানেক্টেড বা রানিং অবস্থায় থাকবে, রাইট? ওই যে আমি বলছিলাম না যে আমি বাইরে বেড়াতে যাব, ট্যুরে যাব, আমার জন্য কিছু এমন কিছু কি বলে, হয়তো পাসপোর্ট বা মোবাইল বা আমার আরও কিছু জিনিস, টাকা পয়সা, যেগুলো আমি খুব এমন কাছে রাখবো যেটা আমি খুব সহজেই রিচ করতে পারি, আর যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটা আমি ইউজ করবো। এক্ষেত্রে সেটা হচ্ছে আমরা আমাদের ব্রিফ কেসের মধ্যে বা সুটকেসের মধ্যে আমরা আমাদের কাপড় চোপড় অন্যান্য আসবে মানে জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছি, ঠিক তেমন আর কি। সো প্রজেক্ট যখন আমরা ইউজ করব, প্রজেক্টের এমন কিছু রিসোর্স আছে যেগুলো প্রজেক্ট রানিং পিরিয়ডে বা প্রজেক্টের কনফিগারেশনাল পিরিয়ডেই লোড করে দিতে হয় বা ইউজ করে নিতে হয়। এর মধ্যে প্রথমেই আছে লাইন নাম্বার 61-এ অ্যারেস। কিছু অ্যারে আছে যেগুলো আমরা অলওয়েজ ইউজ করব, লাইক সেশন অ্যান্ড ডেটাবেস, যে দুইটা অ্যারে অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে প্রয়োজনীয় দুইটা ক্লাসের নাম বা লাইব্রেরির নাম। আমাদের ডেটাবেস অ্যাক্সেস করতেই হবে ডাইনামিক প্রজেক্টের জন্য, আর সেশনের ইউজ করতেই হবে একটা সিকিউর প্যানেল তৈরি করার জন্য। সো আমরা এখানে এসে লাইন নাম্বার 61-এ দুইটা ক্লাসকে লোড করব, একটা হচ্ছে ডেটাবেস আর দ্বিতীয়টা হচ্ছে সেশন। আমি লিখে এই ফাইলটাকে সেভ করে দিব। তাহলে আমরা কনফিগের অ্যাপ্লিকেশন কনফিগের অটোলোডে, আবারও দেখেন অ্যাপ্লিকেশন কনফিগের অটোলোডে আমরা লাইন নাম্বার 61-এ যে চেঞ্জ এনেছি, অটোলোড লাইব্রেরিসে দিয়েছি কি ডেটাবেস আর সেশন। কি দিয়েছি? ডেটাবেস এবং সেশন। সিনট্যাকটিক্যাল এরর দেখাতে পারে যদি সেটা অ্যারে রিলেটেড হয়। কন্ট্রোলার মডেল ভিউ এর কোড ইউজ করতে পারেন, বাট অন্য কোথাওকার কোড এখানে ইউজ করতে পারবেন না। শুধু ওই প্রজেক্টের কন্ট্রোলার মডেল আর ভিউ এর মধ্যে যে কোডগুলো আছে সেই কোডগুলো ইউজ করতে পারবেন।
আচ্ছা, সো আমাদের অ্যারের ভেতরে লোড করে দিলাম কি ডেটাবেস এবং সেশন। এবার একটু চেক করি যে আমাদের প্রজেক্টটা ঠিকঠাক আছে কিনা। আমি যদি লোড দেই কোনো এরর নেই। হ্যালো, হ্যাঁ বুঝলাম, হ্যাঁ পেয়েছি, হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি। তো হ্যাঁ ঠিক আছে, আমি দেখবো আর কি। হ্যাঁ, ওকে ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা, কোনো এরর নেই, বাট এই দুটো ক্লাস যখন আমি লোড করছি, এই দুটো ক্লাসের বিহাইন্ড কিছু জব আছে। একটা হচ্ছে যখন আমি ডেটাবেস লোড করছি, ডেটাবেসের কানেকশনটা আমাদের দিয়ে দিতে হবে। আর সেশন যখন আমি লোড করছি, সেশনের সিকিউরিটির জন্য একটা এনক্রিপশন কি আমাদের প্রোভাইড করতে হবে। সো এখন ডেটাবেসের জন্য আমরা ওপেন করব ডেটাবেস ডট পিএসপি ফাইলটা। কনফিগের মধ্যেই দেখেন ডেটাবেস ডট পিএসপি নামে একটা ফাইল আছে, এই ফাইলটা আমরা খুলি সবাই। এখানে খুলে লাইন নাম্বার 78 বা লাইন নাম্বার 76 এ দেখব ডিবি ডিফল্ট কানেকশন। কার সঙ্গে কানেকশন করবে? হোস্ট নেম কি? লোকাল হোস্ট। ইউজার নেমটা কি? বাই ডিফল্ট রুট। পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। আমরা কোন ধরনের ডেটাবেস ইউজ করছি? মাইএসকিউএল। সো ডেটাবেস ড্রাইভার কি? মাইএসকিউএল। পাসওয়ার্ড নেই, ডেটাবেস আমাকে করতে হবে ডিবি আন্ডারস্কোর ব্লগ আন্ডারস্কোর ব্যাচ 14। এটা যদি আমাদের ডেটাবেস নাম হয়, আমি ডেটাবেস নামটা এখানে দিয়ে দিলাম। যদিও এই ডেটাবেসটা আমরা ডেটাবেস সার্ভারে গিয়ে তৈরি করি নাই, করেছি আমরা এখনও কিন্তু ডেটাবেস সার্ভারে এটা তৈরি করি নাই। সো এই কনফিগারেশনটা দেওয়ার পর আমরা যদি লোড দেই প্রজেক্টটাকে, আমাদের একটা এরর চলে আসে। ওকে, মাইএসকিউএল রিয়েল কানেক্ট আননোন ডেটাবেস ডিবি আন্ডারস্কোর ব্লগ আন্ডারস্কোর ব্যাচ 14, এই নামে কোনো ডেটাবেসই পাই নাই। সো যখনই আমি ডেটাবেসের লাইব্রেরিটা লোড করেছি লাইব্রেরি কোথায়? অটোলোডের লাইন নাম্বার 61 এ ডেটাবেস আর সেশন। তো তখনই ডেটাবেস ডট পিএসপিতে এসে ডেটাবেসের কানেকশনটা আমরা প্রোভাইড করতে যাচ্ছি, যাতে সে শুরুতেই ডেটাবেসের সাথে কানেকশনটা এস্টাবলিশ করে নেয়। আমাদের আর কোনো কিছুর দরকার নেই, সে কিছু মেকানিজম রেডি করে রেখেছে, আমাদের কিন্তু আলাদা করে ওই কানেকশন ডিসকানেকশন বা আদার্স কোনো কিছুই লেখার দরকার পড়ছে না। আমরা শুধু ডেটাবেস ফাইলে এসে এই জায়গাগুলোতে ফিল আপ করবো। লাইন নাম্বার 78 হোস্ট নেম লোকাল হোস্ট, 79 ইউজার নেম রুট, 80 পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, আর 81 এ ডেটাবেস। আমি আমাদের ইচ্ছে মতো ডেটাবেসের নাম দিয়ে এখানে লিখে রেখেছি, বাট এই নামটা এখন আমাদের ডেটাবেস সার্ভারে গিয়ে তৈরি করে আসতে হবে। সো আমরা যদি ডেটাবেস সার্ভারে যাই, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, ঠিক আছে, পিএইচপি মাই অ্যাডমিন। এখানে গিয়ে ডেটাবেস সেগমেন্টে যাব। ডেটাবেস সেগমেন্টে গিয়ে নতুন একটা ডেটাবেসের নাম আমি এখানে দিয়ে দিলাম ডিবি আন্ডারস্কোর ব্লগ আন্ডারস্কোর ব্যাচ 14, এবং কলিশনটা কি দিব? কলিশনটা হচ্ছে UTF-8 জেনারেল সিআই। UTF-8 জেনারেল সিআইটা প্রোভাইড করেছি। এরপর আমি ক্রিয়েট বলছি। আমাদের ডিবি আন্ডারস্কোর ব্লগ আন্ডারস্কোর ব্যাচ 14 এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি আমরা এখানের এই পেজটাকে লোড করে দেই, আমার সাইটটা আবার ব্যাক করেছে। পেয়েছেন না? ডেটাবেসের এররটা চলে গেছে এবং আমার সাইটটা চলে আসছে আবার। হয় নাই?
হলো কি ডেটাবেজের সাথে কানেকশন এস্টাবলিশ হয়েছে এবং আমি database.php ফাইলের সাহায্যে ডেটাবেজের সাথে কানেকশনটা দিলাম। আর অটোলোডে চেঞ্জ করেছিলাম কি সেশন। আসছে কি সবার? আচ্ছা, আমাদের এখানে ডেটাবেজের এররটা ছিল, সেটা অবশ্য চলে গেছে। এখন আমরা যে কাজটা শিখব সেটা হচ্ছে যে সেশনটা লোড করেছি, সেশনটা এখন আমাকে সিকিউর করতে হবে। সেশন অটো রান করে, এখানে একটা সেশন লাইব্রেরিও আছে। ফ্রেমওয়ার্ক কোঅর্ডিনেটরের মধ্যে সেশনের একটা লাইব্রেরি আছে, যা ইউজ করে আমরা আমাদের প্রজেক্টে সিকিউর প্যানেল তৈরি করা থেকে শুরু করে সকল রকমের মেসেজ স্টোর কাজ করা এবং ডাটা ট্রান্সফারের জন্য সেশনের ইউজ করতে পারি। বাট সেশনের মাধ্যমে মানে হ্যাকিং অ্যাটেম্প্ট হয় সবচেয়ে বেশি। আমি যদি সাইটের সিকিউরিটি হ্যাম্পার করতে চাই, ফার্স্টেই তারা টার্গেট করে সেশনকে। সেশন যদি সিকিউর না হয় আমার সাইট অনেক দুর্বল হয়ে পড়বে। সো ফ্রেমওয়ার্কের যে সেশনটা আছে, এই সেশনটা নর্মাল সেশনের চাইতেও সিকিউর, বাট এখানে আরও কিছু ইম্পিউরিটি বা যেটাকে আমরা নর্মালি বলি সিকিউরিটি সল্ট অ্যাড করে আমার সেশনকে আরও বেশি সিকিউর করে তুলতে পারি। এবং এর জন্য আমরা যেটা করে থাকি নর্মালি সেটা হচ্ছে যে সেশনটা যখন লোড করেছি, সেশন নর্মালি কি করে, কোনো একটা স্পেসিফিক আইডিকে এনক্রিপ্ট করে বিশাল একটা স্ট্রিংয়ে রূপান্তর করে। ওই স্ট্রিংটা অলওয়েজ লাইক ওয়ানের স্ট্রিং যেটা হবে, অলওয়েজ 100 টাইমস যদি আমি ওয়ানের স্ট্রিং যদি চাই, এনক্রিপশন চাই, একই স্ট্রিংই সে রিটার্ন করবে। বাট তার ভেতরে যদি আমি ইম্পিউরিটি ঢোকাই, তাহলে কি ঢুকিয়েছি সেটা কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না। মনে করেন আমার সেশনটা কেউ রিড করে নিল, বাট সেশনটা রিড করার পর যখনই সে ডিক্রিপ্ট করছে বা ওই সেশনের এগেনস্টে সে ভ্যালু জেনারেট করছে, সে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে এই সেশনের কি ভ্যালু ছিল। মনে করেন আমি একটা জেনারেল সেশন ক্রিয়েট করেছি এবং জেনারেল সেশন ক্রিয়েট করার পর ওয়ানের জন্য 32 ক্যারেক্টারের একটা স্ট্রিং এসেছে, অথবা 26 ক্যারেক্টারের একটা স্ট্রিং এসেছে A to Z, রাইট? A to Z এসেছে। আমি যখন আবারও ওই একই সেশন জেনারেট করছি, আবার A to Z-ই জেনারেট হচ্ছে। কারণ কেউ যদি বলে যে ওয়ানের জন্য A to Z হয়, তাহলে A to Z-কে কনভার্ট করলেই সে পেয়ে যাচ্ছে কি, 1 পেয়ে যাচ্ছে। বাট আমি A to Z-এর ভেতরে যদি অন্য কোনো কিছু রিপ্লেস করে দিই বা অন্য কোনো কিছু অ্যাড করে দেই, বোঝা যাচ্ছে, যা অ্যাকচুয়ালি তার জানার কথা না, এটা অ্যাকচুয়ালি স্ট্রিংয়ের অংশ নাকি ইম্পিউরিটি, রাইট? সো ওটাকে আমরা নর্মালি বলে থাকি সেশনের সিকিউরিটি সল্ট, যেটা আমরা কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে দিতে পারি সেশনের মধ্যে। আর এটা কোথা থেকে ইমপ্লিমেন্ট করব সেটা একটু দেখি। কনফিগ নামে একটা ফাইল আছে, ঠিক আছে? কনফিগ নামে একটা ফাইল আছে, কনফিগ নামে ফাইলটাতে যাব। কনফিগ ফাইলটাতে গিয়ে আমরা এনক্রিপশন কি, এই যে লাইন নাম্বার একটু বলছি, লাইন নাম্বার 317 config.php ফাইলে এখানে আমরা যে কোনো একটা ইম্পিউরিটি অ্যাড করে দিতে পারি, যা অ্যাকচুয়ালি সেশনের ভেতরে গিয়ে অ্যাড হয়ে যাবে। সেশনে কি একটা স্ট্রিংয়ে জেনারেট করে, আর ওই স্ট্রিংয়ের মধ্যে নতুন করে অ্যাড করে দেবে কি আমি যে স্ট্রিংটা প্রোভাইড করছি। আর এই স্ট্রিংটা কারোরই জানার কথা না, যা থাকবে কোডের মধ্যে।
32 ক্যারেক্টার থাকে, এটা অ্যাডেড হবে তার সাথে। যে কোনো জায়গায় সে তাকে ম্যাচ করে ফেলবে, যে কোনো জায়গায় তাকে সে রিপ্লেস করবে, এটা র্যান্ডম রিপ্লেস করবে আর কি, র্যান্ডমলি অ্যাড করে দেবে, শুরুতে করতে পারে, শেষে করতে পারে, মাঝে করতে পারে, যে কোনো জায়গায় সেটাকে অ্যাড করে দিতে পারে। সো তারপরে যখন সেটাকে রিপ্লেস করবে, কনভার্ট করবে, তখন সেটাকে বের করে নিয়ে দেন আবার সেশনটাতে নিয়ে নিতে পারবেন। ইচ্ছে মতো আপনি দিতে পারেন। সেশন কি? সেশন মূলত হচ্ছে একটা গ্লোবাল অ্যারে যেটা ব্রাউজারের টেম্পোরারি মেমোরিতে ডাটা রাখে, $_ সেশন। বাট ওই সেশন ক্লাসটাকে ইউজ করার জন্য কোডিগনেটর ফ্রেমওয়ার্কের একটা লাইব্রেরি আছে যার নাম কি? সেশন। কারণ ওই সেশন লাইব্রেরিটা যখন আমি লোড করেছি, সেশনটা যখন আমি ইউজ করতে যাব, সেশনের সিকিউরিটিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সেশন সিকিউরিটি যদি কেউ ব্রেক করতে পারে, যে কেউ আমার সাইটে লগ ইন হয়ে যেতে পারে অথবা আমার ইউজার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারে, সেটা বোঝা যাচ্ছে। সো মনে করেন যে আমি যদি আমার সেশনটাকে সিকিউর না করি, ক্লায়েন্টের অ্যাকাউন্ট কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। কারণ এই সেশনটা যেটা জেনারেট হচ্ছে বাই ডিফল্ট পিএসপিতে, যে সেশন জেনারেট হয়, ওই সেশনগুলো যারা হ্যাকিং করে তাদের কাছে নাম্বার অফ টুলস আছে এবং তারা সফটওয়্যারে ডেভেলপ করে রেখেছে কোন সেশন ভ্যালুর জন্য কি আউটপুট, কোন সেশনের জন্য কি তার আউটপুট আর কি। সো ওই কোন সেশনের জন্য কি তার আউটপুট, এটা যদি রিড করতে পারে তাহলে আমার সেশনটা রিড করে সে আমার সাইট, আমি যে যে সাইটগুলোতে লগ ইন অবস্থায় আছি সেখানে সে ঢুকে আমার ইউজার ইনফরমেশনগুলো নিয়ে যেতে পারে। সো এই কারণে সেশনকে সিকিউর করতে হয়। আর সেশনকে সিকিউর করার জন্য কোডিগনেটর ফ্রেমওয়ার্কে একটা নির্দিষ্ট লোকেশন আছে, config.php-তে লাইন নাম্বার 17। সো এনক্রিপশন কি হিসেবে আপনি যা এখানে দিয়ে দেবেন সেটা ওই সেশনের সিকিউরিটি হিসেবে অ্যাড হয়ে যাবে। তখন আমি কি অ্যাড করলাম সেটা কি ওই হ্যাকার জানতে পারবে যে আমি কোথায় কি অ্যাড করেছি? জানার তার কথা না। সো আমার সেশনটা সিকিউর হয়ে যাবে। বোঝা যাচ্ছে? সো আমরা সিকিউরিটি সেশনের জন্য যে কোনো কিছুই দিতে পারেন, যে কোনো কিছুই দিতে পারেন। সিকিউরিটি সল্ট, এটাকে বলা হচ্ছে সিকিউরিটি সল্ট। মূল সেশনে সেশন যখন জেনারেট হয় তখন একটা সেশনের আইডি জেনারেট হয়, এই আইডির ভেতর এটাকে ঢুকিয়ে দেবে। বুঝতে পেরেছে? হ্যাকার যদি সাইটের কোনো ফাইলে ঢুকতে চায় তাহলে তাকে সার্ভার হ্যাক করতে হবে। সার্ভার হ্যাক করতে পারলেই শুধু কোড দেখতে পারবে, এর আগে সে কোড দেখতে পারবে না। বোঝা যাচ্ছে? অটোলোডে দুটো ফাইল লোড করেছি, ডেটাবেস আর সেশন। ডেটাবেসকে লিঙ্ক করার জন্য বা কানেক্ট করার জন্য ডেটাবেস পিএসপিতে এসে কিছু কনফিগারেশন দিয়েছি, আর কনফিগে এসে সিকিউরিটি সলটা অ্যাড করেছি। এবার অটোলোডে আরেকটু নিচের দিকে যাব। ড্রাইভার্স দরকার নেই, হেল্পার্স আছে। হ্যাঁ, হেল্পার আছে লাইন নাম্বার 86-এ। লাইন নাম্বার 86-এ যে হেল্পারগুলো আমি নিব সেটা হচ্ছে ইউআরএল হেল্পার আর ফাইল হেল্পার। এই দুইটা হেল্পারের মধ্যে বেশ কিছু বিল্ট ইন ফাংশন আছে। এর মধ্যে অন্যতম কি বেস ইউআরএল। ইউআরএল ক্লাসের ভেতরে মানে ইউআরএল লাইব্রেরির মধ্যে বা ইউআরএল হেল্পারের মধ্যে একটা ফাংশন আছে বেস ইউআরএল, যেটা নাম্বার অফ টাইমস ইউজ হবে আমাদের প্রজেক্টে। সো বেস ইউআরএল এর জন্য যে ফাংশনটা আমরা ইউজ করব যাতে আমরা বারবার ইউজ করতে পারি এবং এর জন্য যেন বারবার আমাকে হেল্পার লোড করতে না হয়, এই জন্য অটোলোডেই আমি ইউআরএল হেল্পারটাকে দিয়ে রাখছি, ফাইল হেল্পারটাকে দিয়ে রাখছি। সো ফাইল আর ইউআরএল দুটো ইম্পর্টেন্ট হেল্পার যার ফাংশন আমি যে কোনো সময় ইউজ করতে পারি আমার প্রজেক্টে এবং সবচেয়ে বেশি ইউজ করতে হবে আর কি। আমরা অটোলোডে কাকে রাখবো? যে লাইব্রেরিগুলো বেশি ইউজ হচ্ছে, যে হেল্পারগুলো বেশি ইউজ হচ্ছে। কারণ আমরা যদি একটু খেয়াল করি এই সিস্টেমটার মধ্যে যাই, হেল্পার্সের মধ্যে একটু খেয়াল করে দেখেন নাম্বার অফ হেল্পার্স আছে। আমরা সবগুলো কি নিয়েছি? আমরা এর মধ্যে মাত্র দুইটা হেল্পারকে নিচ্ছি, ইউআরএল আর ফাইল। আবার আমাদের লাইব্রেরিজের মধ্যে নাম্বার অফ লাইব্রেরিজ আছে, বাট আমরা সবগুলো লাইব্রেরিকে কি নিয়েছি? আমরা নিচ্ছি শুধু দুইটা লাইব্রেরি, সেশন আর ডেটাবেস, কারণ ওই দুইটা লাইব্রেরি আমার সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। বিষয়টা বোঝা যাচ্ছে? বাকি যে হেল্পারগুলো আছে, বাকি যে লাইব্রেরিগুলো আছে সেগুলো তো আমরা ইউজ করতে পারবোই প্রয়োজন অনুযায়ী, বাট এই দুইটা লাইব্রেরি আর এই দুইটা হেল্পার সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে, রাইট? এই কারণে আমরা এটাকে অটোলোডে দিয়ে রাখছি যাতে যে কোনো সময় তার ভেতরকার ফাংশন আমি কল করতে পারি।
এখানে দেওয়ার মূল কারণটা বুঝতে পেরেছেন? আমি কিন্তু এখানে লোড না করলে পরবর্তীতে ইউজ করতে পারতাম, বাট এই কাজগুলো করার মূল কারণ হচ্ছে যে আমরা প্রজেক্ট করতে গিয়ে যেন বারবার আমাকে ব্যাকট্র্যাক করতে না হয়, পেছনে ফেরত আসতে না হয়, আমি যেন এই রিসোর্সগুলোকে যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারি। ওকে, সো অটোলোডে আরেকটা কাজ আছে আমাদের, সেটা হচ্ছে অটোলোড কনফিগ 100তম লাইনে গিয়ে কনফিগ নামে একটা ফাইল আছে, এটা অ্যাকচুয়ালি সিস্টেম কনফিগের মধ্যে config.php, এই ফাইলটাকে আমি লোড করে নিচ্ছি। সো লাইন নাম্বার 100-এ চেঞ্জ হচ্ছে কি অটোলোডে কনফিগ। ওকে, তাহলে এখন পর্যন্ত আমরা 3টা ফাইলে টাচ করেছি। 3টা ফাইলে টাচ করার মধ্যে আমরা যে কাজগুলো করেছি, এর মধ্যে শুরুতেই আমরা যেটা করেছি, লাইব্রেরিজ লোড করেছি লাইন নাম্বার 61-এ ডেটাবেজ আর সেশন, লাইন নাম্বার 86-এ ইউআরএল আর ফাইল, আর লাইন নাম্বার 100-এ কনফিগ। এর মাঝামাঝি আমরা ডেটাবেস নিয়ে কাজ করেছি, ডেটাবেস ফাইল নিয়ে কাজ করেছি। এবার কনফিগে যেতে হবে, কিছু কাজ এখানে পেন্ডিং আছে। config.php তে যাব আমরা। config.php তে গিয়ে লাইন নাম্বার 17, এটা একটু চেঞ্জ হয়েছে, এখন দেখা যাচ্ছে লাইন নাম্বার 26, এখানে বলছে যে আমার বেস ইউআরএলটা দিতে হবে, ডোমেইন নেম। এই জায়গায় বসবে আমাদের সাইটের ডোমেইন নেমটা বা মূল পাথটা বা বেস ইউআরএলটা। কয়েকটা নাম আছে, হ্যাঁ, আমরা অলওয়েজ এটাকে বলবো কি বেস ইউআরএল। সো config.php এর লাইন নাম্বার 26-এ কি বসবে আমাদের বেস ইউআরএল। আর বেস ইউআরএল কোনটা? বেস ইউআরএলটা হচ্ছে দিস ইউআরএল। এখান থেকে যখন আমি আমার ইউআরএলটা কপি করে নিব, ইউআরএলটা কপি করে নিচ্ছি এবং এটা বসিয়ে দিচ্ছি বেস ইউআরএল এ। হ্যাঁ, এই ইউআরএলটা আমাদের ইউআরএল, যেখানে লোকাল হোস্টের পর স্ল্যাশ দিয়ে প্রজেক্টের উপর হিট করেছিলাম না, এই ইউআরএলটা আপনি সিলেক্ট করে কপি করে নেন, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। ইউআরএল সবাই দিতে পেরেছেন? আচ্ছা, এইবার আসছি হচ্ছে ইন্ডেক্স পেজ, লাইন নাম্বার 38। ইন্ডেক্স পেজটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এটা পরবর্তীতে বুঝতে পারবেন যে এটা কেন রিমুভ করলাম। এটা মূলত এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর জন্য আমরা এটাকে রিমুভ করছি। আমাদের ইউআরএল এ index.php থাকবে না। ওকে, লাইন নাম্বার 38-এ চেঞ্জ করলাম কি, যেখানে যে index.php-টা ছিল সেটাকে রিমুভ করে দিয়েছে। এবার 67, লাইন নাম্বার 67, এটাকে বলা হচ্ছে ইউআরএল সাফিক্স। ইউআরএল সাফিক্সটা আমাদের চেঞ্জ করতে হবে। ইউআরএল সাফিক্সটা হচ্ছে আমরা ইউআরএল এর শেষে কি চাচ্ছি। আমাদের ইউআরএল এর সবার শেষে কি থাকবে? .php, .net, .aspx, .cs, .java, আমার নাম, আপনার নাম, নাকি .html, আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন। ওকে, ফ্রেমওয়ার্কের এই সুবিধাটা আছে যে আমি ইউআরএল এর শেষে সাফিক্সটা এখানে যা বলে দিব আমি তাই দিতে পারি। তাও হবে, হোক না, আমার সব ফাইল তো পিএসপি, বাট আমার ইউআরএল এর শেষে থাকবে কি আমি যা চাচ্ছি তাই। কোনটা? পিএসপি ফাইলই তো লোড হবে না। আমি প্রথমেই এখানে বলে এসেছি কোনো ভিউ ফাইল ব্রাউজারে দেখাবে না। লোড করবে কি অলওয়েজ কি কন্ট্রোলার নেম এন্ড তার ফাংশন নেম। সো ওখানে কোনো ফাইলই ডিসপ্লে হবে না। সো আমি আমার ইচ্ছে মতো সাফিক্স বসাতে পারি। আমরা দেখবো যে সাফিক্সটা ইউজ করেছে, এটা আমরা ইউজ করে দেখবো। এটা তো জাভা, আমরা যদি বলি .aspx, .net এর সাফিক্স, সেটাও আমরা ইউজ করতে পারি।
ইচ্ছে মতো। এটা ফ্রেমওয়ার্কের বেনিফিট আর কি। আচ্ছা, নাও এখন আমাদের যে অবস্থায় এসেছে সেটা হচ্ছে যে আমাদের মূলত এই তিনটা ফাইলেই বেসিক্যালি কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়েছে এবং চেঞ্জগুলো রিকোয়ার্ড চেঞ্জগুলো আমরা করেছি। এরপর আমরা 4 নম্বর যে ফাইলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাউটস ফাইলটাকে ওপেন করেন সবাই। রাউটস ফাইলে এসে লাইন নাম্বার 52-তে একটা জিনিস আছে, ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম, রাইট? এই যে এখানে যখন পেজটা লোড হচ্ছে তখন বলা হচ্ছে যে দ্য করসপন্ডিং কন্ট্রোলার অফ দিস পেজ ইজ ফাউন্ড অ্যাট অ্যাপ্লিকেশন কন্ট্রোলার্স ওয়েলকাম। সো ওয়েলকাম এসে কেন যাবে? ওয়েলকামকে চিনতে পারবে কিভাবে? আমি ক্লিক করেছি কোথায়? প্রজেক্টের উপরে, বাট সে ওয়েলকামকে চিনলো কিভাবে? বোঝা যাচ্ছে? সো যেহেতু সে কনফিগের ভেতরে সবগুলো ফাইল রান করে, লাস্টে রান করে কাকে? রাউটসে। আর রাউটসের এখানে বলা হচ্ছে ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম। সো সরাসরি চলে যাচ্ছে সে কোথায়? অ্যাপ্লিকেশনের ভেতরে কন্ট্রোলার্সের ওয়েলকাম কন্ট্রোলারে। কন্ট্রোলার এটা একটা ক্লাস। এখানে একটা জিনিস খেয়াল করেন, ক্লাস ওয়েলকাম এক্সটেন্ড সিআই কন্ট্রোলার, এর মানে কি? ইনহেরিট করেছে কাকে? সিআই কন্ট্রোলারকে। সিআই কন্ট্রোলার হচ্ছে আমার প্যারেন্ট আর ওয়েলকাম হচ্ছে আমার চাইল্ড। বিষয়টা বোঝা যাচ্ছে? তো সিআই কন্ট্রোলার হচ্ছে আমার প্যারেন্ট আর ওয়েলকাম হচ্ছে আমার চাইল্ড। এর ভেতরে একটা ইন্ডেক্স ফাংশন আছে, এটা লাল ঝান্ডার মতো। লাল ঝান্ডা দেখালে কি গাড়ি থেমে যায় না? এটা রুলস, যে আমি ঝান্ডা চালাবো, গাড়ি থামতেই হবে, না চালালে সে অন্যায় করবে, তাই না? সো পিএসপিতেও কি লাল ঝান্ডা কোনটা? ইন্ডেক্স। সে ইন্ডেক্স পেলে সেটাকে রান করে দেয়, বলার কোনো দরকারই নেই। সো আমি রাউট থেকে বলে দিচ্ছি কার কথা? ওয়েলকামের কথা। সো এই ওয়েলকাম কন্ট্রোলারে এসে একটা ফাংশনকে অটোমেটিক সে রান করছে, যার নাম কি? ইন্ডেক্স। তার মানে আমার ক্লাসের মধ্যে যদি ইন্ডেক্স নামে কোনো ফাংশন থাকে আর যদি শুধু ক্লাসের নাম বলে দেয়, কোনটা এক্সিকিউট হবে? ইন্ডেক্স। আমার ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টর আছে, ইন্ডেক্স আছে আর এবিসিডি নামে একটা ফাংশন আছে। আমি শুধু কনস্ট্রাক্টর, আমি জাস্ট ক্লাসের নামটা বলে দিয়েছি, কি এক্সিকিউট হবে? ইন্ডেক্স এক্সিকিউট হবে, তার আগে কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে। আগে কনস্ট্রাক্টর, দেন ইন্ডেক্স, রাইট? তারপরে সেই ইন্ডেক্সটা রান করে বসে থাকবে, তাই না? এবিসিকে রান করবে? করবে না। সো এই যে ইন্ডেক্স ফাইলটা, ইন্ডেক্স ফাংশনটা, এটা একটা পাবলিক ফাংশন আর এর ভেতরে একটা স্যাম্পল লাইন লেখা আছে। এখানে বলা হচ্ছে দিস লোড ভিউ। এটা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের একটা সিনটেক্স বলতে পারেন, বাট এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড সিনটেক্স। দিস লোড এটা একটা অবজেক্ট আর ভিউ হচ্ছে ফাংশন। অবজেক্টটা যে ক্লাসের, এই ভিউটা হচ্ছে সেই ক্লাসের একটা ফাংশন। ভিউয়ের মধ্যে বলা আছে একটা পেজের অ্যাড্রেস, পেজের নাম। এই পেজটা আছে অ্যাকচুয়ালি আমার অ্যাপ্লিকেশনে ভিউসের মধ্যে, ওয়েলকাম মেসেজ। খেয়াল করেছেন? সো আমি যদি ভিউয়ের মধ্যে এখন নতুন একটা ফাইল করি, নিউ থেকে গিয়ে নতুন একটা পিএসপি ফাইল করছি যার নাম বলছি মাস্টার, এবং মাস্টারের মধ্যে আমি HTML এর ট্যাগ ইউজ করছি, হ্যালো কোঅর্ডিনেটর। ঠিক আছে? সো H1 দিয়ে হ্যালো কোঅর্ডিনেটর বলেছি। এখন ওয়েলকামে এসে ওয়েলকাম মেসেজের জায়গায় আমি বলে দিচ্ছি তুমি মাস্টারকে লোড করো, করবে না? এখানে লোড করা আছে কি? ওয়েলকাম মেসেজকে। সো ওয়েলকাম মেসেজ পেজ দেখা যাচ্ছে। আমি ভিউয়ের মধ্যে একটা পেজ করলাম, নাম কি দিলাম? মাস্টার। আর লোড করতে বললাম কাকে? মাস্টারকে। সো এবার আমি এখানে লোড দিয়ে দেখি, ফাইলটা সেভ করেছি না, ওয়েলকামকে সেভ করি না, এই ফাইলটাকে সেভ করতে হবে। হ্যাঁ, মাস্টার ডট পিএসপি তৈরি করেছে এবং এর ভেতরে লিখেছি কি? হ্যালো কোঅর্ডিনেটর। সো এবার এখানে লোড দেই, কি আসছে? হ্যালো কোঅর্ডিনেটর। সো পুরো কন্ট্রোলটা আমাদের হাতে চলে আসছে। বোঝা যাচ্ছে? যদি না করা যায় এখনই করতে হবে, আর যদি করা যায় আরেকবার করতে হবে। আরেকটা নতুন প্রজেক্ট নেবে, আরেকবার যে যে জায়গাগুলোতে চেঞ্জ করেছি ওই জায়গাগুলো চেঞ্জ করে রেডি করতে হবে। যদি আমি ব্লক ব্যাচ 14 করি তাহলে ব্লক ব্যাচ 41 নামে আরেকটা
প্রজেক্ট খুলে ওই প্রজেক্টে যে যে চেঞ্জগুলো করেছি 14-এ সেখানে 41-এ সেই প্রজেক্টগুলো সেই প্রজেক্ট রিলেটেড কাজগুলো করে হ্যালো কোঅর্ডিনেটর পর্যন্ত আসেন। সজীব একটু মনিটর করেন। হ্যাঁ, এই আমি রেড ব্লকের একটা সিম্পল থিম নিয়ে আগাবো। আমি যদি ইন্ডেক্সে যাই একটু খেয়াল করেন, এই ফাইলটাকে যদি রান করাই, সিম্পল একটা ব্লক টেমপ্লেট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এটাকে আমরা রেড ব্লক থিম বলছি। ওকে, সো এই থিমটা আমরা এখন বসানোর চেষ্টা করব আমাদের প্রজেক্টে। ঠিক আছে, সব রেডি করে নেন সবাই। থিমটা আপনারা পেয়ে যাবেন। এই থিমটা আমরা নিয়ে আসবো কোথায়? আমাদের প্রজেক্টে, এই হ্যালো কোঅর্ডিনেটর যেটা শো করছে এই জায়গাটাতে। তার মানে আমাদের যে রেড ব্লক থিমের ইন্ডেক্স ফাইলটা আছে, রেড ব্লক থিমের ইন্ডেক্স ফাইলের ভেতরে যে কোডগুলো আছে, এই কোডগুলো আমরা কপি করে আমি পেস্ট করে দিচ্ছি আমাদের প্রজেক্টে যে মাস্টার নামে ফাইলটা করেছি মাস্টার ফাইলের মধ্যে। জাস্ট HTML এর কোডটা আমি কপি করে নিয়ে আসলাম। আমার টার্গেট কি? রেড ব্লকের যে থিমটা আছে এই থিমটা বসে যাবে কোথায়? আমাদের প্রজেক্টে। জাস্ট হোম পেজটা আমি নিয়ে আসবো, জাস্ট ডিজাইন ভিউটা আমার যেন ডিসপ্লে করে। সো রেড ব্লক থিমটা আমি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি এখানে। এখানে যে কাজটা করলাম, যে কোডগুলো HTML এর কোডগুলো টেমপ্লেট থেকে ইন্ডেক্সের যে কোডগুলো সেটা আমরা নোটপ্যাডে ওপেন করে Ctrl+C দিয়ে কপি করেছি, Ctrl+A Ctrl+C দিয়ে কপি করে আমরা আমাদের master.php ভিউয়ের মধ্যে যে master.php ছিল তার ভেতরে এটাকে পেস্ট করে দিয়েছি। এখন যদি লোড দেই আমার পেজটাকে, তখন শুধু HTML এর কোড দেখা যাবে উইদাউট CSS এন্ড ইমেজ। তাই হয়েছে কিনা? উইদাউট CSS ইমেজ আমরা HTML এর কোড দেখতে পাচ্ছি। এখন টেমপ্লেটের যে CSS, ইমেজ, JS এবং জাভাস্ক্রিপ্ট আছে এটা কোথায় রাখবো? আমাদের তো এই রিসোর্সগুলো দিতে হবে, কারণ এটা আমাদের প্রজেক্টের মধ্যে নিতে হবে না। আদারওয়াইজ CSS কোথা থেকে পাবে, ইমেজ কোথা থেকে পাবে? সেগুলো পাওয়ার জন্য CSS, ইমেজ আর JS ফোল্ডারটা টেমপ্লেট স্টাইল ডট জাভা CSS ফাইলটা আমাদের নিতে হবে। সো এই চারটা ফোল্ডার, ফাইল এবং ফোল্ডার কপি করছি, কোথায় রাখবো? আচ্ছা, একজন বলেছে ভিউতে রাখতে হবে। অ্যাকচুয়ালি ভিউতে শুধু ভিউ ফাইলই হবে, সব PHP ফাইলই হবে। যত রিসোর্স, সব রিসোর্স আসবে আমাদের প্রজেক্টের রুটে। সো ফ্রেমওয়ার্কের রুলস অনুযায়ী ওই রিসোর্সগুলো এসে থাকবে এই পজিশনে। এটাকে আমরা রুট বলছি, প্রজেক্ট রুট। সো CSS, ইমেজ, JS আর HTML, মানে CSS, JS, ইমেজ আর CSS প্রায়র বক্স বলে একটা ফোল্ডার আছে যেটা আমরা এখান থেকে পাচ্ছি। সো এই ফোল্ডারগুলো পেস্ট করে দিয়েছি প্রজেক্টের রুটে। এবার যদি আমরা আমাদের প্রজেক্টকে লোড করি, অটোমেটিক পেয়ে গেছে না? CSS এবং ইমেজ অটোমেটিক লিঙ্কড হয়েছে, তাই কিনা? CSS ইমেজ অটোমেটিক লোড হয়েছে না? আচ্ছা, সো এখন আমাদের ডিজাইনটা ইমপ্লিমেন্ট হয়েছে আপাতত। এই ডিজাইনটা বা এই পেজটা কিভাবে আসে তার একটা ব্যাকগ্রাউন্ড বিষয় নিয়ে আলোচনা করব। এই লাইনটা নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমার পেজটার নাম কি? মাস্টার, যেটা আছে ভিউতে। আর রিসোর্সগুলো কোথায় রেখেছি? রুটে। একটু খেয়াল করেন, CSS, ইমেজ, JS আর এই CSS ফাইলটা রাখা হয়েছে রুটে, যা ওই টেমপ্লেটের জন্য কাজ করছে। বাট এই ভিউ পেজটা কিভাবে লোড হচ্ছে বা এই লাইনের তাৎপর্য কি, রাইট? সো এই লাইনটা কিভাবে এক্সিকিউট হচ্ছে, ভিউটা কি, লোডটা কি, দিসটা কি, সেটা কিন্তু আমরা কিছুই জানি না। ওকে, সো অ্যাকচুয়ালি দিস লোড এটা হচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টটা কোথায় তৈরি হয়েছে? এই ক্লাসের মধ্যে তো কোথাও দেখছি না যে অবজেক্টটা তৈরি হয়েছে। তাহলে এটা খুব সহজেই বলা যায় এটা ডেফিনেটলি প্যারেন্টের কোনো অবজেক্ট। প্যারেন্টের যদি কোনো পাবলিক অবজেক্ট থাকে, চাইল্ড সেটা ইউজ করতে পারে না? চাইল্ড ডেফিনেটলি সেটা ইউজ করতে পারে। এখন আমরা জানি যে কোনো ক্লাসকে যখন এক্সটেন্ড করা হয় সঙ্গে সঙ্গে ওই ক্লাসের কনস্ট্রাক্টর রান হয়, এটা কি জানি? যদি না জানি আবারও রিপিট করছি,
যে যদি কোনো ক্লাসকে এক্সটেন্ড করা হয়, আমি বলছি সিআই কন্ট্রোলার, এটা হচ্ছে আমার প্যারেন্ট আর ওয়েলকাম হচ্ছে আমার চাইল্ড। সো প্যারেন্টের যদি কোনো কনস্ট্রাক্টর থাকে সেই কনস্ট্রাক্টরটা অটোমেটিক রান হয়ে যাবে, রাইট? চাইল্ডের কনস্ট্রাক্টর থাকলে সেটা তো পরের বিষয়, চাইল্ডের কোনো ফাংশন কল হলে দেন কনস্ট্রাক্টর রান হবে। বাট আমি যদি চাইল্ড কোনো প্যারেন্টকে এক্সটেন্ড করি, সেক্ষেত্রে প্যারেন্টের যদি কোনো কনস্ট্রাক্টর থাকে সেই কনস্ট্রাক্টরটা রান হয়ে যাবে। সো এবার কন্ট্রোল ধরে যদি সিআই কন্ট্রোলার এটার উপরে প্রেস করি, দেখেছেন কন্ট্রোলার ধরে, আবার দেখেন আমি কন্ট্রোল প্রেস করেছি, কার্সারটা নেওয়ার সঙ্গে সঙ্গে ক্লিকেবল হয়ে গেছে, তাই না? এটার উপরে ক্লিক করলে আমার কন্ট্রোলারটা খুলে গেছে এবং কন্ট্রোলার ক্লাসের ভেতরে একটা কনস্ট্রাক্টর আছে। আচ্ছা, এই কনস্ট্রাক্টরের মধ্যে কোনো কিছু না রাখার অর্থ কি? এটা পাবলিক। দিস লোড, এটা কি একটা অবজেক্ট? এটা আপনি আলাদা করে খুঁজে পাবেন না। আপনি কি, এই জন্য আমি বললাম কন্ট্রোল ধরে যদি কার্সারটা এখানে নিয়ে যায় ক্লিকেবল হয়ে যাবে, আর ক্লিক করলে সেটা ওপেন হয়ে যাবে। খুঁজে পান নাই? আপনি পান নাই? একটু দেখাই, আপনি পেয়েছেন? না, কন্ট্রোল ধরে সিম্পল ক্লিক, রাইট ক্লিক করবো কেন? কন্ট্রোল ধরলেই এই কার্সারটা নিলে এটা ক্লিকেবল হয়ে যায়, তারপর এর উপরে ক্লিক করলেই চলে যায়। পেয়েছেন? আচ্ছা, এই কন্ট্রোলারের কনস্ট্রাক্টরের মধ্যে একটু আসি। আমি এখানকার জটিল কোডের কোনো কিছুই ডিটেল করে আলোচনা করব না, বাট এতটুকু বলবো, দিস লোড ইকুয়াল ইনস্ট্যান্স লোড ক্লাস লোডার অ্যান্ড কোর। এই লাইনের অর্থ হচ্ছে আমাদের কোডিগনেটর ফ্রেমওয়ার্কে দুইটা মেজর লাইব্রেরি আছে, লোড এবং কোর। যেটা আছে কোর ফোল্ডারে, আমি সিস্টেমের ভেতরে কোর নামে একটা ফোল্ডার আছে দেখিয়েছি না? ওই কোর ফোল্ডারের ভেতরে লোডার এবং কোর নামে দুইটা ক্লাস আছে। এই দুইটা ক্লাসের অবজেক্ট জমা পড়ছে কার মধ্যে? দিস লোডের মধ্যে। আমরা নর্মালি অবজেক্ট তৈরি করি কি করে? $, অবজেক্ট ইকুয়াল নিউ ক্লাস নেম, এভাবে লিখি, $, অবজেক্ট ইকুয়াল নিউ স্টুডেন্ট, এভাবে লিখি না? বাট এখানে কিভাবে লেখা আছে? $this লোড ইকুয়াল, তার মানে এটা পুরোটাই অবজেক্ট, ইনস্ট্যান্স সাইন $, তারপরে লোড ক্লাস, এটা একটা ফাংশন। এর ভিতরে যদি 10টা ক্লাস আমি কমা দিয়ে দেই, এখানে কয়টা ক্লাস আছে? 2টা ক্লাস। তো 2টা ক্লাসেরই অবজেক্ট কি হবে? দিস লোড। আর এই দিস লোড অবজেক্ট দিয়ে এই 2টা ক্লাসের পাবলিক ফাংশন আমি অ্যাক্সেস করতে পারবো। আর এই অবজেক্টটা বানানো আছে কার মধ্যে? আমার প্যারেন্টের কনস্ট্রাক্টরের মধ্যে। আর প্যারেন্টের কনস্ট্রাক্টরে যা থাকে চাইল্ড সেটা পেয়ে যায়, যদি সেটা কি হয়? পাবলিক হয় অথবা প্রোটেক্টেড হয়। আর সামনে যেহেতু কিছু নেই, তার মানে কি? পাবলিক। সেই প্রপার্টিটা কি চাইল্ড পাবে না? চাইল্ড অলওয়েজ পাবে। তার মানে কি দিস লোডটা কি অবজেক্ট? ক্লিয়ার সবাই? কার অবজেক্ট? লোড ক্লাস অথবা কোর ক্লাস। দিস লোডটা হচ্ছে লোড ক্লাস অথবা কোর ক্লাসের অবজেক্ট। এবার ওয়েলকামে আসি। ওয়েলকামে এসে দিস লোড, এরপরে বলা হচ্ছে ভিউ। এবার কন্ট্রোল ধরে যদি ভিউ এর কাছে নিয়ে যান, ক্লিকেবল হয়ে গেছে। ভিউকে যদি ক্লিক করি, দেখেন আমি ভিউকে ক্লিক করি, কোনো কিছু হচ্ছে না, তাই না? ভিউকে ক্লিক করলে অ্যাকচুয়ালি লোডার নামে একটা ক্লাস খুলে যাওয়ার কথা, যেটা খুলছে না কোনো একটা কারণে। আমি যদি সিস্টেমে যাই, সিস্টেম কোর, ভিউ হচ্ছে লোডার ক্লাস, এর ভেতরে সিস্টেম কোরের ভেতরে লোডার বলে একটা ফাইল আছে, খেয়াল করেছেন? লোডার ফাইলটা ওপেন করছি, এরপর আমি সার্চ করছি, সার্চ দিচ্ছি ভিউ, নেক্সট,
অনেক জায়গায় ভিউ আছে, ভিউ লোডার, ভিউ ফাইল, দিস ফাংশন। ফাংশনটা কি? পাবলিক ফাংশন কি আমি অবজেক্ট দিয়ে পাবো না? তাহলে এই ভিউটা কার ফাংশন? লোডার ক্লাসের ফাংশন, যেটা দিস লোড দিয়ে কল করা যাবে, তাই কি না? বিষয়টাকে বোঝা গেল? আমরা এই অবজেক্টটা তৈরি করেছি, এটা বুঝতে পেরেছেন? এটা একটা অবজেক্ট, কার অবজেক্ট? লোডার এবং কোর ক্লাস। এখন দিস লোড দিয়ে আমরা কাকে কল করেছি? তার মানে এই ভিউ ফাংশনটা লোডার অথবা কোরের ভেতরে পাবলিক ফাংশন হিসেবে আছে, রাইট? সো এই লোডার ক্লাসটা আমি খুঁজে বের করলাম। সিস্টেমের মধ্যে কোর নামে একটা ফোল্ডার আছে, তার ভেতরে লোডার ডট পিএসপি নামে একটা ফাইল আছে, এটা একটা ক্লাস ফাইল। আর এর ভেতরে ভিউ নামে ফাংশন আছে, ফাংশনটা আছে 457 নাম্বার লাইনে। যেহেতু এটা পাবলিক ফাংশন, ডেফিনেটলি পাবলিক ফাংশনকে আমরা পেয়ে যাব, তাই কি না? সো অবজেক্ট ওরিয়েন্টেডেরই কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, তাই কি না? সো ওয়েলকাম থেকে আমরা যখন বলছি দিস লোড ভিউ, এটা কেন বলছি এটা আমরা বুঝতে পেরেছি কিনা? আমরা কখনো কখনো লিখবো দিস লোড লাইব্রেরি, দিস লোড মডেল, দিস লোড ভিউ, রাইট? সো বারবারই দেখবেন দিস লোড সেশন, এগুলো আসতেই থাকবে। সো ভিউ এর মধ্যে এখন ভিউ থেকে আমাকে কার নাম দিতে হবে? ভিউ এর মধ্যে এসে আমাদের দিতে হবে অ্যাপ্লিকেশনের ভিউ ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আছে তার নাম। এখানে অ্যাপ্লিকেশনের ভিউ ফাইলের মধ্যে, ভিউ ফোল্ডারের মধ্যে মাস্টার নামে যে পেজটা আছে, আমি সেই মাস্টার পেজটাকে দিয়েছি, রাইট? যখন যে পেজ দিব তখন সেই পেজ লোড হবে। যেহেতু আমি মাস্টারকে দিয়েছি, মাস্টার লোড হয়ে গেছে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো মাস্টার লোড হয়েছে আমাদের। মাস্টারের মধ্যে এখন মাস্টারের জন্য কানেক্টেড সিএসএস, ইমেজ, জেএস গুলো কোথায় রাখা হয়েছে? রুটে। রুটে আমরা যখন রেখে দিয়েছি তখন অটোমেটিক সেই কানেকশনটা পেয়ে গেছে। বাট আমরা যখন এক লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে যাব তখন কিন্তু এত সহজে কানেকশনটা পাবে না। অ্যাবসলিউট পাথ দেখিয়ে দিতে হবে, অ্যাবসলিউট পাথ আমাকে দেখিয়ে দিতে হবে। বেস ইউআরএল দিয়ে পাথটা আমাকে স্পেসিফিক করে বলে দিতে হবে, আদারওয়াইজ কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাবে, রাইট? সো আমরা যদি সিএসএস, ইমেজ এবং জেএস ইমপ্লিমেন্ট করতে চাই আমাদের টেমপ্লেটের ওপরে, অবশ্যই সেটা থাকবে কোথায়? প্রজেক্ট রুটে, এবং রুট থেকে এখানে কানেকশন করে দিতে হবে। তারপরে এবার আরেকটু স্ট্যান্ডার্ড মোডে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। স্ট্যান্ডার্ড মোডটা হচ্ছে এখানে টেমপ্লেট স্টাইল, কখনোই সিএসএসটা রুটে এভাবে রাখা হয় না, ওপেনে। যেটা করতে হয় সিএসএসটা আমরা সিএসএস ফোল্ডারের মধ্যে দিয়ে দেই, ঠিক আছে? এখন সিএসএসটা সিএসএস ফোল্ডারে দেওয়াতে বেশ কিছু প্রবলেম জেনারেট হবে। একটু চেক করি কি কি প্রবলেম হচ্ছে। ইমেজ টিমেজ গুলো পাওয়া যাচ্ছে, বাট আবার সিএসএস ডিসকানেক্ট হয়ে গেছে। সো এখন আমাদের সিএসএস এর কানেকশনটা আমাকে বলে দিতে হবে। সো এই যে টেমপ্লেট এমো স্টাইল ডট সিএসএস, এটা চলে গেছে কার মধ্যে? সিএসএস আন্ডারস্কোর PIRO বক্স স্ল্যাশ। সো এবার চেক করি, সিএসএসটা পেয়েছে বাট ইমেজটা নিয়ে গন্ডগোল দেখা দিয়েছে। সো ইমেজের গন্ডগোলটা সারার জন্য আমাদের এখন ওই সিএসএসটাতে যেতে হবে। এই যে টেমপ্লেট এবং স্টাইল ডট সিএসএস, আগে যেটা বাইরে ছিল এখন ঢুকে গেছে কোথায়? ফোল্ডারের মধ্যে। এখন কি পাথটা ঠিক আছে? এই ইমেজের পাথটা কি ঠিক আছে? বা যত ইমেজ ইউজ করা হয়েছে এখানে, যদি একাধিক জায়গায় ইউজ করা থাকে, সব জায়গায় ইমেজের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ইমেজের কানেকশনটা এস্টাবলিশ করার জন্য এখন খেয়াল করেন, আমি আছি একটা ফোল্ডারের ভেতরে আর ইমেজ আছে বাইরে। তো সরাসরি ইমেজকে কি পাবো? ইমেজকে সরাসরি পাবো না। ইমেজকে পেতে হলে আমাদের কি করতে হবে? ডট ডট স্ল্যাশ দিয়ে আমাকে বের হতে হবে। তার মানে আমাদের ইমেজেস আগে আমাদের বসে দিতে হবে কি? ডট ডট স্ল্যাশ। যত জায়গায় আমরা ইমেজেস পাবো তার সামনে বসে যাবে কি? ইমেজেস। এর আগে বসে যাবে ডট ডট স্ল্যাশ। এটাকে আমরা ধরে রিপ্লেসও করে দিতে পারি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, তাই না? ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করা যাবে না?
ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করা যাবে। দেখেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করছি, ফাইন্ড করব কি ইমেজেস স্ল্যাশ দিয়ে, এই যে এডিটে যাব, রিপ্লেস, কাকে রিপ্লেস করব, কি দিয়ে রিপ্লেস করব, ডট ডট স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ, রাইট। সো ইমেজেস স্ল্যাশ যদি পাই তাহলে তার সামনে ডট ডট স্ল্যাশ দিয়ে ইমেজেস করে দিব, বিষয়টা বুঝতে পেরেছেন? সো আমি যদি রিপ্লেস করতে থাকি, রিপ্লেস হচ্ছে না, সবার সামনে কি বসে যাচ্ছে, এই যে ডট ডট স্ল্যাশ বসে যাচ্ছে না। একবারে রিপ্লেস অল দিলে উপরে যেগুলো চেঞ্জ করেছিলাম সেখানেও আবার ডট ডট বসে যাবে এক্সট্রা, এই কারণে আমি রিপ্লেস অল বলছি না, একটা একটা করে প্রেস করছি, যতবার প্রেস করছি একটা একটা করে এই যে আবার উপরে চলে গেছে, খেয়াল করেছেন ডাবল ডট পড়ে যাচ্ছে, কন্ট্রোল জেড। এখান পর্যন্ত আসি, হয়েছে, ওকে গুড, রিপ্লেস হয়েছে। এবার লোড দেই, আমার সবকিছু এখন ঠিক আছে, বোঝা যাচ্ছে? সো আমরা আমাদের টেমপ্লেটটা এবং সিএসএসটা কানেক্টেড করলাম। এবার কানেকশনটা সলিড কানেকশন দেওয়ার জন্য মাস্টার পেজে যে কাজটা আমাদের করতে হবে, যতগুলো সিএসএস আছে এবং ইমেজেস আছে, এই যে ইমেজেসগুলো, এখানে ব্যানারের ইমেজ পাচ্ছে না, ব্যানারের ইমেজটা হ্যাঁ ব্যানারের ইমেজ এবং এই ইমেজগুলো বা সিএসএসগুলো পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এই জায়গায় লিখতে হবে এভাবে PHP echo base URL, এটা কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের একটা বিল্ট ইন ফাংশন, আর এই বিল্ট ইন ফাংশনটা আছে কোথায়, URL হেল্পারে। যেহেতু URL হেল্পার লোড করেছে, অটোমেটিক এই ফাংশনের ডেফিনেশন পেয়ে যাবে। সো এটা হচ্ছে অ্যাবসলিউট URL বা কানেকশনের জন্য। এখন আর এটা সার্ভারে তুলি আর যেখানেই রাখি, আমার CSS কানেকশনটা আর ডিসকানেক্ট হবে না। সো আমরা একটা টেমপ্লেট আমাদের প্রজেক্টের মধ্যে বসাতে পারলাম। সেম রুলস, আমি যত টেমপ্লেট বসাবো, আমি ফ্রন্ট এন্ডের জন্য একটা টেমপ্লেট বসাচ্ছি, অ্যাডমিনের জন্য আরেকটা টেমপ্লেট আমাকে বসাতে হবে, বুঝতে পেরেছেন? সো আমাদের আরেকটু স্পিডি হতে হবে, আজকে তো বেশ স্লো হয়ে গেছে, ইন্টারাপশনও হয়েছে মাঝে, বাট আরেকটু স্পিড আপ করতে হবে। নেক্সট ক্লাসে মাস্টারিং হয়ে যাবে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের। যদি টেমপ্লেট ভালো টেমপ্লেট বানান, আপনাদের টেমপ্লেট দিয়েই কাজ করবো, আদারওয়াইজ এই পচা টেমপ্লেট নিয়েই কাজ করবো, বোঝা যাচ্ছে? ওকে, কারো কোনো কনফিউশন আছে? যতটুকু হয়েছে আজকে করতে পেরেছেন তো? আরেকবার প্র্যাকটিস করতে হবে নাকি? হ্যাঁ, হয়ে গেছে, টেমপ্লেটও হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বস, হ্যালো হ্যালো হ্যালো